আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, ১৯৭১ সালের মহান ২৬শে মার্চ আমাদের জাতীয় জীবনের এক যুগ সন্ধিক্ষণ। একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্বের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে ১৯৭১ সনের ২৬শে মার্চ যে দিবসটি আমরা ঘোষণা করেছিলাম, তার ঠিক ১ বছর পর এ দিবসটির যে তাৎপর্য, এ দিবসটির যে ঔদার্য, এটির যে মহত্ব, এটির যে শ্রেষ্ঠত্ব, এটি ৭.৫ কোটি বাঙালি ১৯৭২ সনে হাড়ে হাড়ে টের পেয়েছিল, হৃদয় দিয়ে, মন দিয়ে, মস্তিষ্ক দিয়ে। সেই ঘটনার পর বহু সময় গিয়েছে, বহু কাল গিয়েছে। আমাদের এই জাতীয় দিবসটিকে আমরা বর্ণাঢ্য করার জন্য, উৎসবমুখর করার জন্য এবং এটিকে অমর এবং অক্ষয় করার জন্য রাষ্ট্রের যত প্রোটোকল রয়েছে, সেনাবাহিনীর যত প্রোটোকল রয়েছে, জনগণের যত আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে, সব কিছুকে একত্র করে এই দিবসটিকে আমরা জাতির আত্মপরিচয়ের একটি উপলক্ষ্য হিসেবে ব্যবহার করি। প্রায় এমন কোনো দেশ নেই যাদের স্বাধীনতা আছে কিন্তু স্বাধীনতা দিবস নেই। আবার স্বাধীনতা দিবসে তারা যে কুচকাওয়াজ করে, তারা যে অনুষ্ঠান করে, তারা যে তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের যে মাধুর্য জাতির সামনে প্রদর্শন করে, এটি মোরলেস সামরিক দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে একরকম, কিন্তু সাংস্কৃতিক বৈশিষ্ট্য হিসেবে এটি এক এক দেশে এক এক রকমভাবে প্রতিপালিত হয়। আমাদের দেশে ২৬শে মার্চকে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, পুলিশ বাহিনী, আনসার, র্যাব থেকে শুরু করে যত অস্ত্রধারী বাহিনী রয়েছে, তাদের মধ্যে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করে এবং এই দিবসটিকে উদযাপন করার জন্য সারাটি বছর ধরে তারা প্র্যাকটিস করতে থাকে। দ্বিতীয়ত, ২৬শে মার্চকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সারা বাংলাদেশের, তারা এই দিবসটিতে কেউ স্পোর্টস করবে, কেউ কবিতা আবৃত্তি করবে, কেউ ইতিহাস পর্যালোচনা করবে, কেউ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে এবং গভীর রাত অবধি, সেই ৭৩-৭৪ থেকে শুরু করে ৮৩-৮৪, ৯৩-৯৪, ২০০৩-০৪, ঠিক এভাবে যখনই আমি আমার জীবনের স্মৃতির রোমন্থন করি, তখন একদিকে যেমন প্যারেড স্কোয়ারে আমি সেনাবাহিনীর যে দৃশ্য দেখি, ওটা টেলিভিশনে দেখি, আবার স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে দেখি, সাহিত্য সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সবাই মিলিয়ে, মানে এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে একটি অতি উত্তম নিয়ামত দান করেছেন, সেই নিয়ামতের শুকর গুজার করার জন্য পুরো বাঙালি জাতি ৭.৫ কোটি থেকে আজকের এই দিনে এসে ১৮ কোটিতে আল্লাহর দয়ায় আমরা রূপান্তরিত হয়েছি, বর্ধিত হয়েছি। ১৮ কোটি মানুষের ১৮ কোটি মানুষের মন রয়েছে, মস্তিষ্ক রয়েছে, ৩৬ কোটি হাত রয়েছে, ৩৬ কোটি পা রয়েছে, যা কিনা সারা বিশ্বের মানচিত্রে যে সকল শক্তিশালী জাতিগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে বাঙালিকে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠা করেছে। বাঙালির বর্তমান দুরবস্থা নিয়ে অনেকে হতাশ হন, অনেকে অনেক কথা বলেন, কিন্তু আমি একজন ইতিহাসের ছাত্র হিসেবে বাঙালির যে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে, কি সামরিক ক্ষেত্রে, কি বাণিজ্যিক ক্ষেত্রে, কি অর্থনৈতিক ক্ষেত্রে, এইরকম গৌরব পৃথিবীর কোনো দেশ, জাতি, কালের আমি দেখিনি। কন্টিনিউয়াসলি ২০০০ বছর ধরে, কন্টিনিউয়াসলি আবার বলছি, যখন আলেকজান্ডার দ্য গ্রেট এই
ভারতবর্ষ আক্রমণ করেছিলেন, তখন থেকে আজ অবধি, অর্থাৎ এই যে সময়টিকে যদি আপনি ধরেন, তার মধ্যে নবাব সিরাজউদ্দৌলার শাসনামল পর্যন্ত এই বঙ্গভূমি পৃথিবীর সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল, ফুলে ফলে ফসলে। কিন্তু এত কিছুর পরেও স্বাধীনতা ছিল না। কখনো বাংলা, বিহার, উড়িষ্যার একত্র ছিল, কখনো দিল্লির সরাসরি শাসন ছিল, কখনো বাংলা খণ্ড বিখণ্ড হয়ে 12 ভূঁইয়াদের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু 1971 সনে আমরা একটি স্বাধীন সার্বভৌম যে রাষ্ট্র পেয়েছিলাম, সে স্বাধীনতার স্বাদটি আমরা অনুধাবন করি এই 26শে মার্চ তারিখের মাধ্যমে। কিন্তু এই 2025 সনের যে 26শে মার্চ, এই 26শে মার্চ নিয়ে আমার খুব শঙ্কা হচ্ছে। আজকে মার্চের 22 তারিখ আমি এই ভিডিওটি করছি, কিন্তু আমার মনের মধ্যে মনে হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক সন্ধিক্ষণ হতে চলেছে। এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে অনৈক্য চলছে, এই 26শে মার্চকে কেন্দ্র করে এখন যে আতঙ্ক চলছে, সারা বাংলাদেশে জনজীবনে যে ফ্রাস্ট্রেশন, দ্য গ্রেট ডিপ্রেশন চলছে, এইরকম ঘটনা স্বাধীনতার পরে আর কখনো হয়নি। দ্বিতীয়ত, রাজনৈতিক দলগুলো, সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী যাকে বলি আমরা, তারা, পুলিশ বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, সবার মনের মধ্যে এক রাশ বেদনা, কষ্ট, না বলা কথা। এই এত বেদনার মধ্যে এমনকি কোনো সঙ্গীতের সুর বাজে না। এত দুঃখ নিয়ে, এত কষ্ট নিয়ে কেউ গান গাইতে পারে না, এমনকি কেউ কাঁদতে পারে না, নির্বাক হয়ে যেতে হয়। যে সেনাবাহিনী কুচকাওয়াজ প্রদর্শন করবে, সে সেনাবাহিনীর সেনা প্রধানকে গালাগাল করা হচ্ছে। যে রাজনৈতিক শক্তি এটিকে আপহোল্ড করবে, সেই রাজনৈতিক শক্তিকে এখন নির্বিষ, শক্তিহীন করার জন্য সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হয়ে আছে। এই রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, সংসদ সদস্যবৃন্দ থাকেন, বিরোধী দলীয় নেতারা থাকেন রাষ্ট্রীয় প্রোটোকলে। এইবারই প্রথম রাষ্ট্রপতি যাবেন কি যাবেন না আমি এখন পর্যন্ত জানি না। প্রধানমন্ত্রী নেই, প্রধান উপদেষ্টা শুনছি যে তিনি চীন চলে যাবেন। মূল কারণ হলো এই যে সামরিক কুচকাওয়াজ, এই সামরিক কুচকাওয়াজে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী রাষ্ট্রপতি এই সালাম গ্রহণ করে থাকেন, প্রধানমন্ত্রী মঞ্চে বসে থাকেন, দর্শক সারিতে বা মঞ্চে। তো শেখ হাসিনা নেই, কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন। তিনি বসে থাকবেন আর শাহাবুদ্দিন চুপ্পু সামরিক জিপে ঘুরে বেড়াবেন। এই দৃশ্য জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা লোকজন তারা মেনে নিতে পারছেন না। এর বাইরে যেহেতু মন্ত্রীরা নেই, এমপিরা নেই, স্পিকার নেই, বিচারপতিদের একটা বিরাট অংশ ফ্রাস্ট্রেটেড। ফলে 26শে মার্চে আসলে কি হবে, কেমন হবে এই দিবসটি? এই দিবসটিকে কেন্দ্র করে আমাদের যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা কি 27শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে? 27শে মার্চের পরে এটা কি আরও ব্যাপক আকার ধারণ করবে? নাকি স্বাধীনতার পর থেকে আমরা যেভাবে 26শে মার্চ পালন করে আসছি সেভাবেই এই দিবসটি পালন করব? ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ ভালো জানেন। আল্লাহর কুন ফাইয়াকুনে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবীতে প্রলয় হয়ে যায়, তছনছ হয়ে যায়। কাজেই আমি যে সময় ভিডিও করছি সে সময় থেকে 26শে মার্চ অনেক দূরে। দ্বিতীয়ত, যে তারিখটি 26শে মার্চ পড়ছে সে তারিখটি শবে কদরের তারিখ, মহান বরকতময় একটি রজনী, ইবাদতের রজনী, বন্দেগীর রজনী। তো সেই রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নিয়ামত রেখেছেন, কি ক্ষমা রেখেছেন, সেটাও দেখার বিষয়।
মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই, তিনি এখন কোথায় কোন জায়গায় লুকিয়ে আছে সেটাই তোমাদের দায়িত্ব, তোমরা খুঁজে বের করো। আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই, ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারবে না তোমরা, নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে, আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সেই অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না। বাংলাদেশ সহ দেশ বিদেশে এখন এই গুঞ্জন চলছে শেখ হাসিনা তাহলে কোথায় গিয়েছে। যেই শেখ হাসিনা বাংলাদেশে চট করে চলে আসবে, যেই শেখ হাসিনা বাংলাদেশে সারাদিন নৈরাজ্য সৃষ্টির জন্য অবদান রেখে চলেছেন, সকাল সন্ধ্যা এদেশের মানুষের মধ্যে অনৈক্য তৈরি করে চলেছেন, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে মাহে রমজানের মধ্যেও গভীর রাতে তাহাজ্জুদে রুখতে কিংবা ইফতারের পরপর দু চারজনকে মাস্ক পরে মিছিল করাচ্ছেন, তিনি আবার কিসের ভয়ে, কোন ভয়ে ভারতে লুকিয়ে থেকে অবস্থান অনিশ্চিত করছেন এবং তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। তিনি কি আদতে ভারতে আছেন নাকি ভারত থেকে পালিয়ে ভিন্ন কোনো দেশে গিয়েছেন, না ভারতের মধ্যেই দিল্লিতে ছিলেন, সেই দিল্লি থেকে এখন ভিন্ন কোনো জায়গায় অবস্থান করছেন। এ এখন বাংলাদেশের মানুষের দৈনিক আলোচনার একটি বস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে গতকালকের এই আলোচনাটি নতুন করে সামনে এসেছে, শেখ হাসিনা এখন আর ভারতে নেই, সে পালিয়েছে। কেউ কেউ বলছেন শেখ হাসিনা এখন আর দিল্লিতে নেই, দিল্লি থেকে পালিয়েছে। পালানো যার স্বভাব, যে জন্মগতভাবেই পালানো পছন্দ করে, কখনো বোরকা পরে পালায়, কখনো বোরকা পরে প্রবেশ করে, কখনো আবার এই বাংলাদেশ থেকে নিজে হেলিকপ্টারে পালিয়ে যায়, আবার এখন তিনি পার্শ্ববর্তী দেশ যেখানে নিরাপদ নিজেকে মনে করেছেন, যেখানে বসে ষড়যন্ত্রের সকল বীজ বপন করে চলেছেন, তিনি সেখান থেকেও পালিয়ে যাচ্ছেন, পালিয়ে বেড়াচ্ছেন। তার মৃত্যুর আগ পর্যন্ত কি পালানোটাই তার জীবনের একটি সর্বশেষ ইচ্ছা হিসাবে পূরণ করবেন মহান রব? আমার কাছে সেটাই এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা এও শুনেছি দিল্লি থেকে পালিয়ে কলকাতায় এসেছেন এবং কলকাতার দুটি জায়গায় নাকি তাকে এখন পর্যন্ত শনাক্ত করা গিয়েছে, সেটা হচ্ছে সল্ট লেক আর নিউ টাউন এলাকা। আবার আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং বিভিন্ন জায়গার রিপোর্টে দেখেছি তিনি ভারত থেকেই পালিয়ে ভিন্ন কোনো একটি দেশে ইতিমধ্যে চলে গিয়েছেন। কোন দেশে গিয়েছেন সেটা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু তিনি ভারতের নীরবে নিবৃতে বাংলাদেশের আওয়ামী লীগগুলোকে মিছিলের মধ্যে ব্যস্ত রেখে, নতুন করে তাদেরকে উদ্দীপনা ছড়িয়ে দিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে আওয়ামী লীগের লোকদেরকে একটু নতুন করে তরতাজা করার জন্য তিনি তাদেরকে মিথ্যা প্রলোভন দেখিয়ে বাংলাদেশে নাকি ঈদ করতে আসবে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য তিনি অডিও পর্যন্ত তিনি দিয়েছেন যে ঈদের সময় তিনি আসতে চান, দেখা করতে চান, বক্তব্য এরকম আসছে। তো সেই অবস্থায় তিনি নেতাকর্মীদেরকে রেখে তিনি কেন তাহলে পালাচ্ছেন? এই শেখ হাসিনা ভালো করেই জানে এই বাংলাদেশে তিনি আসতে পারবেন না। এই শেখ হাসিনা ভালো করেই জানে পার্শ্ববর্তী দেশেও তিনি নিরাপদ নয়, কারণ এমন পরিমাণ অপকর্ম করেছে যেই নেতৃত্বে এই অঞ্চলের কোনো জায়গায় কেউ নিরাপদে থাকতে দিবে না। সে কারণেই তিনি এখন নিজের লাগেজ ব্যাগেজ গুছাচ্ছে, একটি ধোঁয়াশার মধ্যে রেখেছে পার্শ্ববর্তী দেশও তাকে নিয়ে এখন একেবারেই চরম মাত্রার বিব্রতকর পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু পার্শ্ববর্তী দেশের এর কোনো বিকল্প নেই, শেখ হাসিনার পাশে থাকা ছাড়া বিকল্প কোনো পথ নেই। কারণ 16টি বছর যাকে ব্যবহার করেছে টিস্যু পেপারের মতো, যার কাছ থেকে বাংলাদেশের সকল স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়েছিল ওরা, তারা কিভাবে শেখ হাসিনাকে একদিনই হাতের তালু থেকে ছেড়ে দিবে? তারা সে কারণেই তাকে যে কোনো মূল্যে চেষ্টা করছে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে, গোপনীয়তা বজায় রেখে তারপরে তাকে রাখতে। তিনি কেমন নেত্রী? আওয়ামী লীগের তো অনেকেই এখনো আশা করেন, বক্তব্য দেন তিনিই তাদের প্রধানমন্ত্রী, তিনিই বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো যে লোকে এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই লোক কেন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়? ধরলাম বাংলাদেশে আপনার প্রবলেম হয়েছে 5 তারিখে, 5 তারিখের পরে আপনি জাতির সামনে মুখ কেন দেখাচ্ছেন না? এ কারণেই আমি বলছি জেনেটিক্যালি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সব এক।
এই যে বাংলাদেশে মাস্ক পরা লোকগুলো এখন মিছিল করে, ওদের কি আসলে কোনো লজ্জা শরম বলতে কিছু নেই? বাংলাদেশে কি কোনো করোনা চলছে? 19 সালের করোনা, 20 সালের করোনা কি 25 সালেও চলছে যে তোমাকে মাস্ক পরিধান করে চলতে হবে? কারণ এটা তো জন্মসূত্রে এক। শেখ হাসিনার ব্লাড আর ওদের ব্লাড তো এক। শেখ হাসিনাও তো ওই একই অবস্থায় স্কার্ফ পরে, মাস্ক পরে, গোপনীয়তা রক্ষা করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, এখান থেকে সেখান, সেখান থেকে এখান। তার কোনো অস্তিত্ব এখন নেই, কেউ খুঁজে পাচ্ছে না লোকটা কি অসুস্থ, বেঁচে আছে না কোথায় আছে। আওয়ামী লীগ একই অবস্থা, আজকে সারা বাংলাদেশে তাদের জন্য অপেক্ষা করছে। তারাও এই একই উপায়ে একটু মাস্ক পরে আমাদেরকে উকি দেয়, জানার চেষ্টা করে, মাঝে মাঝে একটু শাহবাগে কিংবা রাস্তাঘাটের অলিতে গলিতে কোনাকাঞ্চিতে উঠে এসে একটু হুশহাস করার চেষ্টা করে। এটা মূলত জন্মগত শেখ হাসিনার স্বভাব থেকেই এই আওয়ামী লীগ, ছাত্রলীগ জেনেটিক্যালি এই তথ্যটি এবং এই কর্মটি তারা পেয়েছে। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে বলছি আজকের এই আওয়ামী লীগের দুর্দশার কারণটা কি? আওয়ামী লীগ কেন এরকম হবে? কেন তারা সবসময় এইরকম অপরাজনীতি, অপকৌশল করবে? এর কারণ আছে। আওয়ামী লীগ কখনোই গণমানুষের দল ছিল না। শেখ হাসিনা, শেখ পরিবার কখনোই জনমানুষের কল্যাণে কাজ করতে পারেনি। তারা সবসময় ওরকম গোপন আতাত, গোপন ষড়যন্ত্র, মানুষের পিছনে পিছনে কাজ করা তারা পছন্দ করত। তারা পালিয়ে বেড়ানো, এটা একটা তাদের স্বভাব। 11 সময়ও তারা পালিয়েছে। তখন কিন্তু এই বাংলাদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়া পালায় নাই, এদেশে ছিলেন। বহু রাজনীতিবিদ পালায় নাই, জামাতের নেতাকর্মীরা ফাঁসির রশি গলায় ঝুলিয়ে বাংলাদেশে ছিলেন, পালান নাই, পালিয়েছে এই শেখ হাসিনা। কানে ব্যথার সুতা দিয়ে চলে গিয়েছিলেন, আবার ওই বিদেশ থেকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশে এসেছিলেন এবং সে আসার মধ্য দিয়ে 16টি বছর আমাদেরকে একটি জাহান্নামের ভিতরে তিনি রেখেছিলেন। আজ শেখ হাসিনার মৃত্যুর আগে এই পালানো ছাড়া আর কোনো অবস্থান আপনার কাছে থাকবে না, আমি ক্লিয়ার বলতে পারি। এই মহিলা আর কোনোদিন জাতির সামনে প্রকাশ্যে আসতে পারবে না, সেই সুযোগ তার নেই, আর আসবেনও না। আসার মতো তার স্কোপ নেই, আসার মতো তার ফেজ নেই। আদতে তার ফেজটা এখন কার মতো হয়ে গিয়েছে তাও আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কি দাঁড়াচ্ছে এই রাজনীতি? এই অন্যায়, অত্যাচার, জুলুম করে মানুষদেরকে 2000 মানুষ হত্যা করে এখান থেকে বিদায় নিয়ে তার জীবনের প্রাপ্তিটা কি? তার জীবনের প্রাপ্তি একটাই, নরেন্দ্র মোদী। এই মোদীকে তিনি পেয়েছেন। তার জীবনের প্রাপ্তি একটাই, নিজ মাতৃভূমি ছেড়ে এখন পালিয়ে বেড়াচ্ছেন। তার জীবনের প্রাপ্তি এখন একটাই, মাতৃভূমির স্বাদ রক্ষা। আর তার দ্বারা হবে না, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়ে ভিন্ন দেশের স্বাদ সে গ্রহণ করছেন। হ্যাঁ, ভিন্ন দেশ না, যেখানে তার জন্ম, যেই জায়গা থেকে তাদের কার্যক্রম পরিচালিত হয়, সেই জায়গায় তিনি ফেরত গিয়েছেন। কিন্তু আজকে দুঃখ লাগছে, সেই জায়গাটাও তিনি শেষ পর্যন্ত থাকতে পারবেন না। আমি তো মনে মনে খুব চেয়েছিলাম যেই মানুষটি যাদের আদর্শে গড়ে উঠেছে, যেই মানুষটি যাদের চরিত্রে জীবনযাপন করছে, তার অন্তত শেষ নিঃশ্বাসটা সেই দেশেই হোক যে দেশে এতদিন পাশে বসেছিলেন ভারতে। তার তো ওখানেই অন্তত থাকা উচিত, শেষ নিঃশ্বাসটা ওখানেই হওয়া উচিত। ওখানের নিয়ম কানুনই তার মৃত্যুর পরে অন্তত পক্ষে জীবনটাকে সুন্দরভাবে শেষ করার যে একটি ধর্মীয় রীতিনীতি তাদের রয়েছে, সেটা হোক, সেটা তো চেয়েছিলাম। কিন্তু সেটাও কি তার ভাগ্যে এখন আর থাকবে না? তিনি সেখান থেকেও এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। কোথায় যাচ্ছেন, কোথায় গিয়েছেন? জনমনে এখন এটাই প্রশ্ন। আমি যে প্রশ্ন ছুড়ে দিলাম, আওয়ামী লীগের কোনো বাচ্চারা থাকলে জবাব হাজির করো। আমি শেখ হাসিনার ভিডিও ফেস দেখতে চাই। ফেস দিয়ে পারলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করো যে শেখ হাসিনা এখন নরেন্দ্র মোদীর বিল্ডিংয়ে আছে নাকি গুপ্ত কোনো জায়গায় পালিয়ে বেড়াচ্ছে। পারলে চ্যালেঞ্জটা আমার গ্রহণ করো। পারবা না, পারবা না তোমরা। নাই তোমার নেত্রী, তোমার মা হারিয়ে গিয়েছে, চিরদিনের জন্য হারিয়ে গিয়েছে। আর কোনোদিন তোমার মা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, পারবে না তোমরা এখন শনাক্ত করতে এই মুহূর্তে শেখ হাসিনা কোথায় অবস্থান করছে। তোমরা কেউ পারবে না বলে দিতে। তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, গ্রাম থেকে গঞ্জ, শহর থেকে গ্রাম, এখান থেকে সেখান, সেখান থেকে এখান, ভারত থেকে পার্শ্ববর্তী অন্য দেশ, এভাবে করেই তার জীবনটা এখন যাচ্ছে। তিনি পালানোর মধ্যেই আছেন, আর তোমরা আসছো বাংলাদেশ দখল করতে। সম্ভব নয়। তোমার নেত্রীকে পারলে খুঁজে বের করে আমার সামনে নিয়ে আসো, জীবনে রাজনীতি করব না। তোমার নেত্রী আর কোনোদিন ফেস দেখাতে পারবে না। তোমার নেত্রী নেই, পার্শ্ববর্তী দেশে নেই। তিনি এখন কোথায়, কোন জায়গায় লুকিয়ে আছে, সেটাই তোমাদের দায়িত্ব। তোমরা খুঁজে বের করো। খুঁজে বের করতে পারবে? পারবে না। কারণ তোমাদেরকে ধোঁয়াশার মধ্যে রেখে তিনি কিন্তু চিরদিনের জন্য বিদায় নিয়ে
চলে গিয়েছেন। এখন সেই পরপারটা কোথায় খুঁজে বের করতে হবে, কোথায় আছেন সেটাই এখন অনুসন্ধান করতে হবে। আশা করি বাংলাদেশের আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী যারা রয়েছেন আপনারা সেই কাজটি সম্পন্ন করবেন। সবাইকে ধন্যবাদ।